নমস্কার সবাইকে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ভারতে যেটা সব থেকে বেশি চর্চার মধ্যে রয়েছে সেটা হলো আমাদের পিএম মোদি ইন্দোনেশিয়াতে ভিজিট। পিএম মোদিকে ইন্দোনেশিয়ার জেটগুলো দিয়ে প্রপারলি এসকর্ট করা হয়েছে। দিয়ে তারপর তিনি যখন ইন্দোনেশিয়াতে গিয়ে ল্যান্ড করেছিলেন তখন তাকে নিজেই এসে রিসিভ করেছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোভো সুবিয়ান্তো। নিজেই এসে পিএম মোদিকে প্রপার ওয়েলকাম করেছিলেন। মোদিজিকে ইন্দোনেশিয়ার হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এই নিয়ে 17 নাম্বার টোটাল দেশ যারা কিনা আমাদের মোদিজিকে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেছে। তারপর আবার টোটাল এই ফরেন দেশগুলোর তরফ থেকে সম্মানের ব্যাপারটা দেখতে গেলে নাম্বারটা হলো 35টা। মানে 35টা টোটাল ডিফারেন্ট দেশের তরফ থেকে আমাদের পিএম মোদিজিকে সম্মানিত করা হয়েছে। পুরো এই ওয়ার্ল্ডে আমাদের মোদিজিই হলেন হাইয়েস্ট। দিয়ে তারপর পরপর কতগুলো ইন্দোনেশিয়ার সাথে আমাদের ভারতের ডিল সাইন হয়, MOU সাইন হয়। যেমন ধরেন প্রথমটাই হলো ব্রহ্মোস নিয়ে। আমাদের ভারত ইন্দোনেশিয়াকে ব্রহ্মোসের 2টো টোটাল ব্যাটারিজ সাপ্লাই করবে। 2টো ব্যাটারিজ মানেটা হলো এক একটা টোটাল ব্যাটারিতে মেন যে মিসাইল থাকে, লঞ্চার থাকে, তারপর আবার সাথে যে সাপোর্টিং র্যাডার আর বাকি যা যা ইকুইপমেন্টসগুলো থাকে সেগুলো নিয়ে একটা টোটাল ব্যাটারি তৈরি হয়। এক একটা ব্যাটারিতে আবার 12টা করে মিসাইল থাকে। 2টো ব্যাটারি তার মানে হলো 24টা টোটাল ব্রহ্মোসের মিসাইল, ল্যান্ড বেসড মিসাইল। আমাদের ভারত এই 24টা ব্রহ্মোসকে অ্যাকচুয়ালি ইন্দোনেশিয়াকে ডেলিভার করবে। তার উপর আবার আরেকটা স্পেশাল মিসাইল আমাদের ভারত ইন্দোনেশিয়াকে ডেলিভার করতে চলেছে। সেটা হলো অস্ত্র মার্ক 1 ইয়ার টু ইয়ার মিসাইল। অ্যাকচুয়ালি দেখুন, ইন্দোনেশিয়া আপাতত জন্য রাশিয়ার দেওয়া বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জের মিসাইলগুলোকে ইউজ করে এয়ারক্রাফট থেকে। সেখানে বর্তমানে সেগুলো এজের দিক থেকে প্রবলেম ফেস করছে, তাই সেগুলোকে এখন রিপ্লেস করে ইন্দোনেশিয়া নিতে চাইছে আমাদের ভারতের এই অস্ত্র মার্ক 1 ইয়ার টু ইয়ার মিসাইলগুলোকে। ইন্দোনেশিয়ার কাছে যে সুখোই জেটগুলো রয়েছে সেই সুখোই জেটগুলোতেই ইন্দোনেশিয়া এই অস্ত্র মার্ক 1 মিসাইলগুলোকে ইন্টিগ্রেট করবে। তারপর হচ্ছে আবার EVM। ইন্দোনেশিয়া আমাদের ভারতের কাছে হেল্প চেয়েছে প্রপারভাবে ইন্দোনেশিয়ার জন্য EVM মেশিন ডেভেলপ করে দেওয়ার। মানে আমাদের ভারত হেল্প করবে ইন্দোনেশিয়াকে EVM মেশিন তৈরি করতে, যেগুলো অ্যাকচুয়ালি ইলেকশনের জন্যই অবভিয়াসলি কাজে আসবে। তারপর আবার ইন্দোনেশিয়া আমাদের ভারতের UPI এর সাথে প্রপারলি ইন্টিগ্রেট করে যাচ্ছে। ইন্দোনেশিয়ার কাছেও একটা QR কোড বেসড পেমেন্ট সিস্টেম রয়েছে, ঠিক আমাদের ভারতের UPI এর মতন করে। সো ইন্দোনেশিয়া নিজেদের সেই পেমেন্ট সিস্টেমটাকে আমাদের ভারতের UPI এর সাথে ইন্টিগ্রেট করে দিতে চলেছে, যাতে কিনা ইন্দোনেশিয়ার মানুষ আর আমাদের ভারতের মানুষরা ইজিলি মানি ট্রান্সফার করতে পারে, ইজিলি একে অপরের দেশে পেমেন্ট করতে পারে। তারপর আবার আমাদের মোদিজি ভিজিট করেছেন ইন্দোনেশিয়াতে সব থেকে বড় যে হিন্দু টেম্পল রয়েছে সেইটাতে, প্রাম্বানাম টেম্পল। দেখে নিন হেলিকপ্টার থেকে তিনি যে ভিউ করেছিলেন, এরিয়াল ভিউ, সেইটা। নাইন্থ সেঞ্চুরিতে তৈরি করা ইন্দোনেশিয়ার এটা একটা সব থেকে বড় হিন্দু টেম্পল। এখনো পর্যন্ত ইন্দোনেশিয়াতে প্রপারলি অক্ষত অবস্থায় রয়েছে, ইউনেস্কো হেরিটেজ সাইট হিসাবে প্রপারলি ডিক্লেয়ার করে রাখা। আমাদের ভারত ইন্দোনেশিয়ার এই সব থেকে বড় টেম্পলটাকে রেনোভেট করবে, রেস্টোরেশনের কাজ করবে। দেখে নিন এই টেম্পলটা কতটা বড়, কতটা মেজেস্টিক টাইপের। এখানে টেম্পলের জাস্ট একটা পোর্শন দেখতে পাচ্ছেন, এরকম করেই টোটাল দেখতেই পাচ্ছেন কতগুলো টোটাল স্ট্রাকচার ইন্দোনেশিয়াতে সব থেকে বড় হিন্দু টেম্পল এরিয়া। তারপর আবার ইন্দোনেশিয়া আমাদের ভারতকে অফার করেছে নিজেদের যে একবারে নর্থের দিকে সাবাং পোর্টটা রয়েছে সেটাকে জয়েন্টলি ডেভেলপ করার জন্য। মানে ইন্দোনেশিয়ার সব থেকে ইম্পর্টেন্ট একটা পোর্টকে আমাদের ভারত ইন্দোনেশিয়ার সাথেই মিলে জয়েন্টলি ডেভেলপ করবে, যেটা কিনা একেবারে রয়েছে মালাক্কা স্ট্রেটের এন্ট্রি পয়েন্টে। এবার দেখেন এই যে নিউজগুলো আসছে এগুলো শুনেই সাথে সাথে অনেকে বলা বলি শুরু করে দিয়েছে যে ইন্দোনেশিয়া তো তাহলে আমাদের ভারতের পক্ষেই টোটালি চলে আসলো। ইন্দোনেশিয়া চীনের এগেনস্টে দাঁড়িয়ে গেছে। ইন্দোনেশিয়াকে ব্রহ্মোস আর অস্ত্র মিসাইলগুলোকে দেওয়ার মাধ্যমে
চীনের এগেনস্টে প্রপারলি লড়তে হেল্প করা হবে। চীনের এগেনস্টে লড়তে আমাদের ভারত ইন্দোনেশিয়ার সাহায্য নেবে। তারপর আবার মালাক্কা স্ট্রেটের সামনে যে পোর্টটাকে আমাদের ভারত তৈরি করবে, সেটার মানে হলো আমাদের ভারত যখন চাইবে চীনের মালাক্কা স্ট্রেটের মাধ্যমে ট্রেডটাকে টোটালি চোখ করে দিতে পারবে। ইন্দোনেশিয়া আমাদের ভারতকে সেই দিক থেকেও হেল্প করবে। তারপর আবার অনেকেরই মতে হলো ইন্দোনেশিয়া নিজেদের যে এনশিয়েন্ট হিন্দু রুট সেইটাতেই ফেরত আসতে চাইছে, যেটারই ক্লিয়ার ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে রিসেন্ট এই যে আমাদের ভারতকে নিজেদের সব থেকে বড় যে হিন্দু টেম্পলটাকে রেস্টোরেশনের কাজের জন্য অফার করেছে সেটার মাধ্যমে ক্লিয়ারলি অনেকে মনে করছে যে ইন্দোনেশিয়া হয়তো নিজেদের এনশিয়েন্ট হিন্দু রুটটাতে ফেরত যেতে চাইছে। কিন্তু ব্যাপারটা হলো সত্যি কি তাই? সত্যি কি ইন্দোনেশিয়া আমাদের ভারতকে হেল্প করবে চীনের এগেনস্টে লড়তে? সত্যি কি ইন্দোনেশিয়া নিজেদের এনশিয়েন্ট হিন্দু রুটে ফেরত আসতে চাইছে? ওয়েল, অ্যাকচুয়ালি না। রিয়েলিস্টিক দিক থেকে দেখলে এই মুহূর্তে সেটা কোনোভাবেই পসিবল না। ইন্দোনেশিয়া আমাদের ভারতের ইনফ্লুয়েন্সে এই মুহূর্তেই কোনো হিন্দু দেশে পরিণত হচ্ছে না। তারপর আবার আমাদের ভারতকেও কোনোভাবে হেল্প করবে না মিলিটারির দিক থেকে চীনের এগেনস্টে লড়ার জন্য। নিজেদের পোর্টটাকে আমাদের ভারতের মিলিটারিকে ইউজ করতে দেবে না চীনের এগেনস্টে। আমাদের ভারতের কাছ থেকে যে ব্রহ্মস আর অস্ত্র মিসাইলগুলোকেও নিচ্ছে, সেটাও কিন্তু স্ট্রিক্টলি চীনের কথাটা মাথায় রেখে না। অ্যাকচুয়ালি ইন্দোনেশিয়ার লোকেশনটা দেখুন, এই হলো আমাদের ভারত, নিচের দিকে ইন্ডিয়ান ওশান, ইস্টের দিকে গেলে এই পুরোটা এলাকা মিলিয়ে হলো ইন্দোনেশিয়া। মালাক্কা স্টেটের ওপরে সব থেকে ইম্পর্টেন্ট একটা দেশ। সিঙ্গাপুর আর মালয়েশিয়ার সাথে সাথে সব থেকে ইম্পর্টেন্ট একটা দেশ হলো ইন্দোনেশিয়া। লোকেশনটা দেখলেই বুঝতে পারছেন, একদিকে চীন আর অন্যদিক থেকে হলো ইউএস ব্যাক পরপর কতগুলো অ্যালাই, তাদের মাঝখানে পড়ে রয়েছে ইন্দোনেশিয়া। একদিক থেকে ইউএস এর দিক থেকে ইনফ্লুয়েন্স, তো অন্যদিক থেকে আবার চীনের দিক থেকে ইনফ্লুয়েন্স। ইন্দোনেশিয়া পুরো মাঝখানে পড়ে রয়েছে। ইন্দোনেশিয়াও অ্যাকচুয়ালি আমাদের ভারতের মতন করে ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসিকে ফলো করে। ইন্দোনেশিয়ার কনস্টিটিউশনের দিক থেকে দেখতে গেলে ইন্দোনেশিয়া ঠিক এই জিনিসটাই করে, টোটালি ইন্ডিপেন্ডেন্ট থাকার চেষ্টা করে। আমাদের ভারতের মতনই সভরেন ফরেন পলিসি ফলো করে। কিন্তু যেমনটা আপনি ভালো মতনই জানেন, ইন্দোনেশিয়াতে হলো 97% মতন হলো মুসলিম পপুলেশন। মানে ইন্দোনেশিয়া হলো ইসলামিক একটা কান্ট্রি। মুসলিম পপুলেশনের দিক থেকে ওয়ার্ল্ডে সব থেকে বড় দেশটা হলো এই ইন্দোনেশিয়ায়। সো বুঝতেই পারছেন, সেদিকে একটু ঝুঁকে থাকা তো অবভিয়াসলি থাকবেই। ইন্দোনেশিয়া আমাদের ভারতের থেকে যেরকম করে ব্রহ্মোস আর অস্ত্র মিসাইল নেওয়ার চেষ্টা করছে, ঠিক সেরকম করেই আবার ইউএসএ থেকে অলরেডি F-16 ফাইটার জেট নিয়ে বসে রয়েছে। টোটাল হচ্ছে 33টা মতো। তারপর আবার রাশিয়ার কাছ থেকে সুখোই 30 আর সুখোই 27, টোটাল হলো 16টার মতো, যেটা নিয়ে কোনো প্রবলেম না, আমাদের ভারতও সুখোই জেট ইউজ করে। তারপর আবার ফ্রান্সের সাথে 39টা টোটাল রাফেল জেট নিয়ে ডিল করা, 3টে যার মধ্যে অলরেডি ডেলিভার হয়ে গেছে। যেটাও দেখেন নর্মাল ব্যাপার, আমাদের ভারতও ফ্রান্সের থেকে রাফেল ইউজ করছে। কিন্তু এরপরেই হচ্ছে মেন চিন্তার বিষয়গুলো। চীনের থেকে আবার ইন্দোনেশিয়া 42টার মতন J-10C ফাইটার জেট নেওয়ার চেষ্টা করছে 4.5 জেনারেশনের। তারপর আবার তুর্কির থেকেও কান 5th জেন ফাইটার জেট, সেগুলো নিয়েও আবার মোটামুটি একটা ডিল হয়ে রয়েছে। 48টা টোটাল 5th জেন এই কান ফাইটার জেটের। তার সাথে আবার পাকিস্তানের সাথেও ডিফেন্স প্যাক্ট সাইন করে বসে রয়েছে। পাকিস্তানের যে JF-17 থান্ডার ব্লান্ডার রয়েছে, সেটাকেও নেওয়ার চেষ্টা করছে, টোটাল আবার 42টার মতন। মানে বুঝতেই পারছেন, ইন্দোনেশিয়া শুধুমাত্র আমাদের ভারতের সাথেই এই ডিফেন্স ডিলগুলো করছে না, চীন, তুর্কি, ইউএস এমনকি পাকিস্তানের সাথেও এই ডিফেন্স ডিলগুলোকে কন্টিনিউ রেখেছে, সব দিকেই চেষ্টা করে যাচ্ছে। সো আসলে বুঝতেই পারছেন, এরকম না যে ডিফেন্সের দিক থেকে ইন্দোনেশিয়া টোটালি আমাদের ভারতের উপরে নির্ভর হয়ে পড়ল, সেটা কোনোভাবেই ইন্দোনেশিয়া করছে না। চেষ্টা করছে আমাদের ভারতের মতনই ডিফেন্সের দিক থেকে ইন্ডিপেন্ডেন্ট পলিসিকে ফলো করার। আর এই যে মালাক্কা স্ট্রেটের সামনে সাবাং পোর্টটাকে যে আমাদের ভারতকে ডেভেলপ করার জন্য দিচ্ছে, সেটাও কিন্তু এমন না যে মিলিটারি ডেপ্লয়মেন্টের জন্য দেওয়া হচ্ছে। প্রপার মিলিটারি বেস বানানোর জন্য আমাদের ভারতকে কিন্তু দেওয়া হচ্ছে না। সো আমাদের ভারত কোনোভাবেই চীনের এগেনস্টে মিলিটারিলি এই পোর্টটাকে ইউজ করে অ্যাকশন নিতে পারবে না। ইন্দোনেশিয়া সেটা হতে দেবে না। সো ব্যাপারটা হচ্ছে, কেন আমাদের ভারত তাহলে ব্রহ্মোস আর অস্ত্র মিসাইলগুলোকে ইন্দোনেশিয়াকে দিচ্ছে? আর কেনই বা আমাদের ভারত এই যে টেম্পলটা
ইন্দোনেশিয়ার সব থেকে বড় হিন্দু টেম্পলটা সেইটাকে রেস্টোর করতে হেল্প করছে, তাই না? ওয়েল দেখুন, আমাদের ভারত অ্যাকচুয়ালি G-2 এই পলিসিতে হাঁটা শুরু করে দিয়েছে। G-2 মানে অ্যাকচুয়ালি দেখুন, রিসেন্টলি ভালো মতন করেই বারবার শুনেছেন ইউএস আর চীন ট্রাম্পের মুখ থেকেই নিজে শুনেছেন যে G2 একটা গ্রুপ তৈরি করার চেষ্টা করছেন ট্রাম্প নিজে, যেখানে কিনা ওয়ার্ল্ডের অর্ধেকটা দেশের ওপরে ইউএস এর প্রভাব, তো বাকি অর্ধেকটা দেশের ওপরে চীনের প্রভাব। সেরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে এই যে ইন্দো প্যাসিফিক রিজনে যতগুলো টোটাল দেশ রয়েছে, সাথে আমাদের ভারতও টোটালি প্রবলেমে পড়ে যাচ্ছে। আমাদের ভারত ক্লিয়ারলি বুঝতে পারছে যে ইকোনমিক দিক থেকে, ডিফেন্সের দিক থেকে, এআই এর দিক থেকে, ক্রিটিক্যাল মিনারেলসের দিক থেকে এই চীন বা ইউএস এর উপরে টোটালি ডিপেন্ডেন্ট হয়ে পড়লে ভবিষ্যতে গিয়ে প্রবলেম হয়ে যাবে। সো আমাদের ভারতও নিজের মতন করেই G-2 এই গ্রুপটার উপরে কাজ করা শুরু করে দিয়েছে। কিভাবে সেটাই জেনে নিন। অ্যাকচুয়ালি দেখুন, এই যে আমাদের ভারত ইন্দো প্যাসিফিকে যতগুলো দেশের সাথে এই যে ডিফেন্স ডিলগুলো করবে, ব্রহ্মোস নিয়ে ডিল করবে, অস্ত্র মিসাইল নিয়ে ডিল করবে, বা ধরেন অন্যান্য কিছু ডিফেন্স ইকুইপমেন্টস নিয়ে ডিল করবে, ততই হচ্ছে চীন একটা বিশাল বড় ডিফেন্সের মার্কেট লুজ করবে। ভালো মতনই জানেন, কোনো একটা দেশকে ডিফেন্স ইকুইপমেন্ট সেল করা মানে হলো সেই দেশটার উপরে একটা বিশাল বড় ইনফ্লুয়েন্স গেইন করে ফেলা। চীন ঠিক এই জিনিসটাই করছিল ইন্দো প্যাসিফিকের বিভিন্ন সব দেশগুলোর সাথে। যত আমাদের ভারত এই ইন্দো প্যাসিফিকের বিভিন্ন দেশগুলোর সাথে ডিফেন্স ডিল করবে, ততই হচ্ছে চীন একটা বিশাল বড় মার্কেটকে লুজ করবে, ততই হচ্ছে চীনের ডিফেন্স ইকুইপমেন্টসগুলো কম সেল হবে। চীনের কাছে ডিফেন্স ইকুইপমেন্ট সেল করে মানিটা কম যাবে। ধীরে ধীরে এইসব দেশগুলো আমাদের ভারতকে সিকিউরিটির দিক থেকে প্রপার একটা রিলায়েবল দেশ হিসাবে দেখাটা শুরু করে দেবে। ফলে একটা আমাদের ভারতের ইনফ্লুয়েন্স বাড়বে, তারপর আবার চীনের নিজেদের যে ডিফেন্স এক্সপেন্ডিচার সেটাও বেশ খানিকটা আরও বেড়ে যাবে। আমাদের ভারতের যত অ্যাডভান্স মিসাইল, অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম এই ইন্দো প্যাসিফিকের দেশগুলোতে ডেপ্লয়েড থাকবে, চীনকে তত আরও বেশি খরচ করতে হবে নিজেদের ডিফেন্স সিস্টেমগুলোকে অ্যাডভান্স করার জন্য। চীন প্রভাব হারাবে। তারপর আবার রিসেন্টলি শুনেছেন চীন বাংলাদেশের মোংলা পোর্টে এন্টার করে ফেলেছে, যেটাকে অ্যাকচুয়ালি আমাদের ভারতের সাথে ডেভেলপ করার কথা ছিল, সেটাকে এখন বাংলাদেশ সোজা চীনের হাতে ধরিয়ে দিয়েছে। সো নো প্রবলেম, আমাদের ভারতও একটা অল্টারনেটিভ রুট খুঁজে ফেলেছে। বাংলাদেশের বদলে ইন্দোনেশিয়া, চীন বাংলাদেশে প্রবেশ করছে, সো আমাদের ভারত ইন্দোনেশিয়াতে। ইন্দোনেশিয়ার সব থেকে ইম্পর্টেন্ট একটা পোর্টে, যেটা আবার টোটালি সিচুয়েটেড রয়েছে মালাক্কা স্ট্রেটের একবারে এন্ট্রি পয়েন্টে। চীন বাংলাদেশের মোংলা পোর্টে যা যা করবে, ঠিক সেগুলোকেই আমাদের ভারত আবার রেপ্লিকেট করতে পারবে ইন্দোনেশিয়ার এই সাবাং পোর্টে। আই মিন টিট ফর ট্যাট। চীন দেখুন, আমাদের ভারতের নর্থ ইস্টকে নিয়ে যে ড্রিমটা ছিল বাংলাদেশের মাধ্যমে নর্থ ইস্টে পৌঁছানো, বাংলাদেশের মাধ্যমে আমাদের ভারতের নর্থ ইস্টে বিভিন্ন রকমের গুডস পাঠানো, সেই ড্রিমটা যে সেটাকে টোটালি ভেঙে দিয়েছে। বাংলাদেশ সেই ড্রিমটাকে ভাঙতে হেল্প করেছে। সো নো প্রবলেম, আমাদের ভারতও চীনের টোটাল যে ইকোনমিক অ্যাক্টিভিটি, চীনের টোটাল যে মেরিটাইম ট্রেড, চীনের টোটাল যে অয়েল ট্রেড, সেইটাকেও এফেক্ট করার জন্য স্টেপস নিয়ে ফেলেছে। সবাই যেটা ভাবছে সেটা হলো আমাদের ভারত সোজা মিলিটারি ডিপ্লয় করে দেবে ইন্দোনেশিয়ার এই সাবাং পোর্টে, যেটা কিনা অ্যাকচুয়ালি কিন্তু কোনোভাবেই সম্ভব না। ইন্দোনেশিয়ার সাথে এই যে পোর্টের ডিলটা, এটা কিন্তু কোনোভাবেই ডিফেন্স ডিল না, কোনোভাবেই একটা মিলিটারি বেস তৈরি করার জন্য না। এখানে জাস্ট আমাদের ভারত একটা সিম্পল প্রেজেন্স বজায় রাখতে পারবে, যার ফলে চীন অ্যাকচুয়ালি এই পোর্টটাতে ঢুকতে পারবে না। চীন ইন্দোনেশিয়ার ওপরে এই সব থেকে ইম্পর্টেন্ট একটা পোর্টের দিক থেকেও ইনফ্লুয়েন্স অ্যাসার্ট করতে পারবে না। ইন্দোনেশিয়াকে চীন এই পোর্টের ব্যাপারটা নিয়েও ডেড ট্র্যাপে ফেলতে পারবে না, ঠিক যেরকমটাই চীন অ্যাকচুয়ালি শ্রীলঙ্কার হাম্বানটোটা পোর্টের সাথে করে ফেলেছিল। মানে বলতে পারেন আমাদের ভারতের অ্যাকচুয়ালি এই পোর্টটাতে প্রেজেন্স মানে হলো চীনের প্রেজেন্সটাকে টোটালি নেগলেক্ট করে দেওয়া। চীন তাহলে এই সব থেকে ইম্পর্টেন্ট মালাক্কা স্ট্রেটের এন্ট্রি পয়েন্টটাতে বসতে পারবে না। এটাই অ্যাকচুয়ালি বেনিফিট পাবে আমাদের ভারত এই ডিলটার মাধ্যমে, এই সাবাং পোর্টের ডিলটার মাধ্যমে। তারপর আবার যেমনটা আপনি ভালো মতনই জানেন, আমাদের ভারত অলরেডি গ্রেট নিকোবর প্রজেক্টের উপরে কাজ করছে। সেখানে তো আবার প্রপার মিলিটারি ডেপ্লয় হবে, প্রপার এয়ারফোর্স ডেপ্লয় হবে, প্রপার নেভিও আবার ডেপ্লয় হবে। চীন ভবিষ্যতে ধরুন আমাদের শিলিগুড়ি করিডোরের সামনে বাংলাদেশের মাধ্যমে
বা আমাদের পুরো নর্থ ইস্ট জুড়ে কিছু একটা করার চেষ্টা করলো, তাহলে সাথে সাথেই আমাদের ভারত এই সাবাং পোর্টের হেল্প নিয়ে আমাদের গ্রেট নিকোবরে ডেপ্লয় থাকা মিলিটারি দিয়ে, নেভি দিয়ে চীনকে প্রপারলি সাহায্য করতে পারবে, প্রপারলি চীনকে কাউন্টার করতে পারবে। কারণ দেখুন, এই যে মালাক্কা স্ট্রেট, এটার মাধ্যমেই চীনের ম্যাক্সিমাম অয়েলের ট্রেড হয়। সবাই দেখুন বর্তমানে ভালো মতনই জানে হরমুজ ট্রেডের ব্যাপারে। ওয়ার্ল্ডের যেখানে 24% মতন অয়েলের ট্রেড হয় এই হরমুজ ট্রেডটার মাধ্যমে, সেখানে মালাক্কা স্ট্রেটের মাধ্যমে ট্রেড হয় টোটাল 30% মতন অয়েল। টোটাল গ্লোবাল ট্রেডের দিক থেকে আবার দেখতে গেলে হরমুজ স্ট্রেটের মাধ্যমে মাত্র 8 থেকে 9% মতন ট্রেড হয় গ্লোবাল ট্রেড, সেখানে মালাক্কা স্ট্রেটের মাধ্যমে হয় টোটাল 20% মতন গ্লোবাল ট্রেড। আসলে বুঝতেই পারছেন গ্রেট নিকোবর প্রজেক্ট আর সাবাং পোর্টের সিম্পল জাস্ট প্রেজেন্সের মাধ্যমে আমাদের ভারত কতটা অ্যাকচুয়ালি এফেক্ট ফেলতে পারবে। সাবাং পোর্টে চীনকে এন্টার না করতে দেওয়া আর আমাদের গ্রেট নিকোবর আইল্যান্ডটাতে নিজেদের প্রপার নেভি, এয়ারফোর্স, মিলিটারি ডিপ্লয় রাখা, এটাই হলো অ্যাকচুয়ালি আমাদের ভারতের মিলিটারির দিক থেকে চীনকে কাউন্টার করার মেইন প্ল্যান। যার ফলে দেখুন, এক তো ইন্দোনেশিয়া কোনোভাবে ডেড ট্র্যাপে ফাঁসবে না, সাথে আবার ইন্দোনেশিয়া সভরেন থাকবে, ইন্ডিপেন্ডেন্ট থাকবে, নিউট্রাল থাকবে, যেটাই অ্যাকচুয়ালি বেনিফিশিয়াল হবে আমাদের ভারতের জন্য। আমাদের ভারত কোনোভাবেই কিন্তু চায় না যে ইন্দোনেশিয়া আমাদের ভারতের পরে বলুক বা আমাদের ভারতকে মিলিটারির দিক থেকে হেল্প করুক। সেদিকটা থেকে আমাদের ভারত যথেষ্ট পরিমাণে কেপেবল। আমাদের ভারত শুধুমাত্র চায় ইন্দোনেশিয়া নিউট্রাল থাকুক। তারপর আবার এই যে টেম্পল রেস্টোরেশনের ব্যাপারটা, এটাতেও আবার অনেক বড় একটা সফট পাওয়ারের গেম রয়েছে। আমাদের ভারত এরকম সব টেম্পলের রেস্টোরেশনের কাজ করেছে ইন্দো প্যাসিফিক রিজনে, কম্বোডিয়াতে, ভিয়েতনামে, মায়ানমারে আর লাওসে, সাথে আবার এখন আবার অ্যাড হলো ইন্দোনেশিয়া। এগুলোর মাধ্যমে আমাদের ভারত এই দেশগুলোর উপরে সফট পাওয়ারটাকে তৈরি করছে প্রপারভাবে, এনশিয়েন্ট টাইমের মতন করে। এই দেশগুলো যে একসময় হিন্দু বা বুদ্ধিস্ট দেশ ছিল, সেই জিনিসটাকে আমাদের ভারত এই দেশগুলোতে মেনটেন রাখতে চাইছে, যেটাই অ্যাকচুয়ালি বেনিফিশিয়াল হবে এই দেশগুলোর জন্য, সাথে আবার আমাদের ভারতের জন্য। হিন্দুইজমের দিক থেকে, বুদ্ধিজমের দিক থেকে এই দেশগুলোর উপরে একটা সফট পাওয়ার মেনটেন করা মানে হলো এই দেশগুলো র্যাডিক্যালিজমের দিক থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়া। যত র্যাডিক্যালিজম দূরে সরবে ততই হলো এনশিয়েন্ট সিভিলাইজেশন থ্রাইভ করবে, ততই হলো মেরিটাইম ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়বে, সবকটা দেশ গ্রো করতে পারবে। আর সেই ইনফ্লুয়েন্সটাকেই আবার বজায় রাখার জন্য, সাথে আবার এই দেশগুলো যাতে নিজেদেরকে প্রপারলি ডিফেন্ড করতে পারে, তার জন্যই আমাদের ভারত এই দেশগুলোর সাথে বিভিন্ন সব ডিফেন্স ডিলগুলোকে পর করে যাচ্ছে। বলতে পারেন পুরো যে ইন্দো প্যাসিফিক রিজনটা, সেই রিজনটাতে যতগুলো টোটাল দেশ রয়েছে, সেই দেশগুলোকে টোটালি অন্যান্য সব বড় বড় ইনফ্লুয়েন্সিয়াল দেশগুলোর হাত থেকে বের করে আনা, যার মাধ্যমে আমাদের ভারত ইন্দো প্যাসিফিকে অ্যাকচুয়ালি তৈরি করছে G-2 গ্রুপ। রিসেন্টলি দেখেছেন আমাদের পিএম মোদি সেশেলসে গিয়েছিলেন, মরিশাসে গিয়েছিলেন, তারপর আবার বর্তমানে ইন্দোনেশিয়ার সাথে আবার ডিফেন্স ডিল, সাথে আবার ফিলিপিন্সের সাথে অলরেডি ডিফেন্স ডিল কমপ্লিট হয়ে গেছে, তার সাথে আবার ভিয়েতনাম, সিঙ্গাপুর, রিসেন্টলি আবার দেখেছিলেন জাপান, আমাদের ভারতে জাপানের পিএম ভিজিট করেছিলেন। তারপর আবার পিএম মোদি খুবই শীঘ্রই ভিজিট করবেন অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ডে। এই যে যতগুলো দেশ ইন্দো প্যাসিফিকে রয়েছে, সেই সবকটা দেশের সাথে আমাদের ভারত আলাদা করে ডিফেন্স ডিল, সাথে আবার ক্রিটিক্যাল মিনারেল, এআই ইত্যাদি সব কিছু নিয়ে ডিল করছে ইউএস আর চীনকে সাইডে রেখে। এআই, ক্রিটিক্যাল মিনারেল, নিউক্লিয়ার এনার্জির সাপ্লাই, এই সব কিছুর দিক থেকে চীন আর ইউএসকে বাদ রেখে আলাদা করে আমাদের ভারত বিভিন্ন সব ইন্দো প্যাসিফিকের দেশগুলোর সাথে ডিল করছে। অস্ট্রেলিয়া হলো ক্রিটিক্যাল মিনারেলসের জন্য ইম্পর্টেন্ট, নিউক্লিয়ার এনার্জির জন্য ইম্পর্টেন্ট, জাপান হলো টেকনোলজির জন্য, সাউথ কোরিয়া হলো সেমি কন্ডাক্টরের জন্য, মায়ানমার ক্রিটিক্যাল মিনারেল, ইন্দোনেশিয়া একটা খুবই ইম্পর্টেন্ট জিওপলিটিক্যাল লোকেশনের জন্য, সিঙ্গাপুর সেই দেশটাও সেম কেস। ওয়েস্টের দিকে আবার সেশেলস আর মরিশাস ডিয়েগো গার্সিয়াকে কাউন্টার করার জন্য ওয়েস্টের যে মেরিটাইম ট্রেড রুটগুলো রয়েছে, সেগুলোকে আবার সিকিউর রাখার জন্য খুবই ইম্পর্টেন্ট দুটো দেশ। মানে শর্টে যদি বলা হয়, আমাদের ভারত পুরো ইন্ডিয়ান ওশানের রিজনের মধ্যে নিজেদের মতন করে ইউএস অথবা চীনের ইনফ্লুয়েন্স ছাড়া আলাদা নিজেদের মতন করে ডিল করছে।
সাথে আবার ইন্দোনেশিয়াকে এই যে ইভিএম এর হেল্প করা, সেটাও আবার হলো ইন্দোনেশিয়াকে প্রপারলি একটা ডেমোক্রেটিক কান্ট্রি হিসাবে বজায় রাখার জন্য। সাথে এটা একটা ক্লিয়ার মেসেজ ছিল আমাদের দেশের মধ্যে থেকেই যারা ইভিএমকে কোশ্চেন করে, আমাদের ভারতের ইলেকশন প্রসেসকে নিয়ে কোশ্চেন করে, সেখানে দেখুন ইন্দোনেশিয়া লার্জেস্ট মুসলিম পপুলেশন, সেই দেশটাই এই ইভিএমকে অ্যাকসেপ্ট করে ফেলেছে। মানে হচ্ছে এই যে ইভিএমকে নিয়ে যে প্রপাগ্যান্ডাগুলো চলে, সেটাকেও ভাঙার জন্য আমাদের ভারত এই স্টেপটাকে নিয়েছে। আশা করি এবার বুঝতেই পারলেন আমাদের ভারতের অ্যাকচুয়াল উদ্দেশ্যগুলো